জানেন কবে লাস্ট আদমশুমারি হয়েছে? না, 2022 সালে একটা আদমশুমারি হয়। যাই নাই কেউ। গেছিল? 2022 সালে হয়েছে যাই নাই। কি কি জিজ্ঞেস করছে আপনাদেরকে? বাসায় কতজন আছে, কে কি করে, নাম ঠিকানা, পরিবারে কত সদস্য আছে, কি ইনকাম করে, এগুলো জিজ্ঞেস করছে। বাংলাদেশে যে সরকারটা গতটা ছিল সেটা হচ্ছে একটা স্বৈরাচারী সরকার। পৃথিবীতে যেখানে এই ধরনের অথরিটেরিয়ান সরকার থাকে সে ডেটা ম্যানিপুলেট অনেক বেশি করে, কারণ উনি মাথা পিছু আয় বাড়াতে দেখাতে চাইছিলেন। এবং মজার ব্যাপার, আপনার জিডিপি গ্রোথ যত বেশি ভাগ দিবেন যদি মাথা দিয়ে, সো মাথা যদি কম হয় তাহলে গ্রোথ বেশি দেখা যাবে, মানে মাথা পিছু বেশি দেখা যাবে। সেজন্য আদমশুমারিতেও দেখবেন একই রকম ডেটা ম্যানিপুলেশন হয়েছে। আমার মনে পড়ে একবার পার্লামেন্টে মতিয়া চৌধুরীর মতো মানুষ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন আমার বাড়িতে আদমশুমারির লোক যায় নাই। এ যেন হীরক রাজার দেশ। চোখ বুজে শাসক যা বলবে সেটাই মেনে নিতে হবে জনগণকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। 2009 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। এর পরের এক দশকে, বিশেষ করে 2014 সালের বিতর্কিত নির্বাচনের পর, দলটি নিজেদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে শুরু করে পরিসংখ্যানের বর্ণিল চিত্র দিয়ে। যারা তখন এই কথাগুলি বলেছিলেন যেটা হবে না, নিজস্ব অর্থায়নে সম্ভব নয়, এটা একটা স্বপ্ন মাত্র, কিন্তু এটা কখনোই বাস্তব হওয়া সম্ভব না। যা হোক, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে কোনো অনুযোগ নাই। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলন, ব্রিফিং কিংবা প্রধানমন্ত্রীর ভাষণ, সবখানেই উন্নয়ন হয়ে ওঠে মুখ্য বার্তা। আপনি ভাবতে পারেন ব্রিটেনের মতো দেশে 80% কষ্ট, 10.1 ইনফ্লেশন, সেখানে আমরা এখনো ইনফ্লেশন 9.1 ছিল, সর্বশেষ এটা 8.9। কিন্তু 2024 সালের জুলাই মাসে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সামনে আসে এক বিস্ময়কর তথ্য: প্রায় 14 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় থেকে উধাও। প্রতিটি জাতীয় দৈনিকে ফলাও করে ছাপা হয় খবরটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি যে পরিসংখ্যান প্রকাশ করে, সেখানে 2023-24 অর্থবছরের প্রথম 10 মাসের রপ্তানি আয়ে ধরা পড়ে এক গুরুতর অমিল। ঠিক তখনই বাংলাদেশ ব্যাংক তাদের প্রকৃত হিসাব প্রকাশ করে, যেখানে দেখা যায় প্রায় 14 বিলিয়ন ডলার কম রপ্তানি হয়েছে, যা ইপিবির তথ্যের সঙ্গে একেবারেই মেলে না। অলমোস্ট সবারই অভিজ্ঞতা যে রপ্তানি কম, কিন্তু সরকারি যে ইপিবি প্রতি মাসে যেই ফিগার রিলিজ করতো, সেখানে দেখা যাচ্ছে এটা বেড়েই চলেছে। যখন এই এক্সপোর্ট ফিগারটা বাড়িয়ে দেখা হচ্ছিল, তখন কিন্তু ওই যে আইএমএফের সঙ্গে যে এই যে বহুল আলোচিত যেই বাংলাদেশের ঋণ, যেটা এখনও ওই আলোচনা এখনও চলমান, ওই আলোচনায় বাংলাদেশ একটা শক্ত অবস্থান নেয়ার কারণ চেষ্টা হিসেবে এই রপ্তানির ফিগারটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। রপ্তানির এই গড়মিলের আগে থেকেই সংকটে ছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 2022 সালের জুলাইয়ে রিজার্ভ নেমে যায় বিপজ্জনক সীমায়, প্রথমবারের মতো 40 বিলিয়ন ডলারের নিচে। 2023 সালের এই সংকট আরও গভীর হয়। ফেব্রুয়ারিতে রিজার্ভ ছুঁয়ে ফেলে 6 বছরের মধ্যে সর্বনিম্ন মাত্রা। তৎকালীন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে রিজার্ভ নিয়ে বলেছিলেন, রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। হ্যাঁ, আমি তো বলছি যে ঠিক আছে, যদি এত বেশি কথা হয় তো যে পূর্ণ মুশিকা পাবো, আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব, তারপর দেখি কে সাহস পায় নিতে ক্ষমতা, সেটা আমার কথা। 2024 সালের মে মাসে রিজার্ভ গিয়ে দাঁড়ায় মাত্র 18 বিলিয়নে, অর্থাৎ এক দশকে সর্বনিম্ন। আইএমএফের সাথে যখন চুক্তিতে ঢুকলো বাংলাদেশ, তখন প্রথম যেটা বাংলাদেশকে করতে হয়েছে সেটা হলো যে তারা রিজার্ভের যেই হিসাবটা দিত সেটার ভিতরে পরিবর্তন এনে BPM-6 বলে, এখন সেইটাতে হিসাব দিতে হচ্ছে। এটার কারণ হলো অনেক ধরনের ফান্ড ব্যবহার করা হয়েছিল যেইগুলোকে রিজার্ভের ভেতরে ধরা হতো তার অ্যাসেট হিসেবে, কিন্তু যেইটাকে IMF-এর হিসাবে রিজার্ভ, আপনি ব্যবহারযোগ্য যে রিজার্ভ, সেই ব্যবহারযোগ্য হিসাবের ভিতরে এটা আসে না। ফলে এই গ্যাপটা কিন্তু 6 বিলিয়ন থেকে 5 থেকে 6 বিলিয়ন ডলারের মতো হয়ে গিয়েছিল। আমরা আজকের অনুসন্ধানে দেখাতে চাই কিভাবে একটি সরকার পরিসংখ্যানকে ব্যবহার করেছে নিজেদের ভাবমূর্তি রক্ষার
হাতিয়ার হিসেবে। এটা এক ধরনের তথ্য নির্ভর প্রোপাগান্ডা, যার প্রভাব পড়ে বাজেট, উন্নয়ন প্রকল্প, এমনকি বৈদেশিক ঋণ নীতিতেও। এসব ভুল তথ্যের ভিত্তিতে হুমকির মুখে পড়েছে দেশের অর্থনীতি। একটি সরকারকে এমন ভুল তথ্য দেয়া কি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কাজ? শুধু তাই নয়, সরকারি এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আছে অসংখ্য অভিযোগ। ভুল ও বিতর্কিত তথ্য দিয়ে জাতিকে করেছে তারা বিভ্রান্ত। সুপ্রিয় দর্শক, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুসন্ধান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের জাতীয় পরিসংখ্যান প্রণয়নের একমাত্র প্রতিষ্ঠান। কিন্তু আদমশুমারি থেকে শুরু করে কৃষি, কোরবানির পশু, জিডিপি, এমনকি দারিদ্র্য নির্ধারণেও পরিলক্ষিত হয় অসংখ্য ভুল ও বিতর্কিত তথ্য। এটা হলো পজিটিভগুলো, যেগুলো আপনার পক্ষে যায় সেগুলোকে আপনি এক্সাজারেট করছেন, আবার যেগুলো আপনার বিপক্ষে যায় সেগুলোকে আপনি কমিয়ে দেখাচ্ছেন। আমাদের মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, আমাদের বাল্যবিবাহ, যে ইন্ডিকেটরগুলো আমাদের জন্য প্রবলেম্যাটিক, সেগুলো কমিয়ে দেখানোর যথেষ্ট পরিমাণ অভিযোগ ছিল। একটি দেশের অর্থনীতির স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ সূচক হল জিডিপি প্রবৃদ্ধির হার। সেখানেও ছিল কারসাজির অভিযোগ। এবার বিশ্বব্যাংক নিজেই বলছে আমাদের 7 ভাগের উপরে প্রবৃদ্ধি হবে। বিশ্বব্যাংক সবসময় কনজারভেটিভলি এস্টিমেট করে আমাদের জিডিপির গ্রোথ নাম্বারটা। তো আমি মনে করি এই বছর আমাদের জিডিপিতে এই চলতি অর্থবছরে আমরা 8.25 থেকে 8.30% আমরা অর্জন করতে পারবো। এবং এই বছর আমাদের যে অর্জনটি হবে, সারা বিশ্ব বলছে এটা হবে হাইয়েস্ট গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড। গত এক দশকে গড় জিডিপি প্রবৃদ্ধি ছিল 6.3 ভাগ। সর্বোচ্চ 8.15 জিডিপি দেখানো হয় 2018-19 অর্থ বছরে। ওই বছর ছিল নির্বাচনী বছর। বাংলাদেশের অর্থনীতিতে সুপরিচিত নাম ডক্টর জাহিদ হোসেন। দীর্ঘদিন তিনি ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ। অর্থনীতির গতি প্রকৃতি, পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে তার বিশ্লেষণ বরাবরই আলোচিত। তার কাছে টিম 360 ডিগ্রির প্রশ্ন ছিল গত এক দশকের জিডিপির বাস্তবতা নিয়ে। জিডিপি গ্রোথের হিসাবে যে একটা হস্তক্ষেপ হচ্ছে, এই ধারণাটা আমরা প্রথমে পেয়েছিলাম 2015 থেকে। অর্থবছর 16-র যে প্রাথমিক হিসাব বিবিএস করেছে 5.9% প্রবৃদ্ধি, সেটা যখন পরিকল্পনা মন্ত্রণালয়ে ফাইলটা পাঠানো হলো, তখন বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টসের লোকজনকে ডাকা হলো, ডেকে বকাঝকা করা হলো যে এই হিসাবটা তো খুব কম মনে হচ্ছে। তারপরে ওই হিসাবটা বদলায় 6.55 একটা প্রাথমিক প্রকাশ করা হলো বিবিএস থেকে। ডক্টর জাহিদ হোসেনের পর্যবেক্ষণের পর মুখোমুখি হই পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব রীতি ইব্রাহিমের। রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, কিন্তু কথা শুরুতেই তুলে ধরলেন নিজের দায়িত্বকালীন এক বিব্রতকর অভিজ্ঞতা, একেবারেই অকপটে। জিডিপি পেলে আমি মুখ নিয়েই বলতে পারি, তখনকার যে জিইডির মেম্বার ছিলেন উনি, তখনকার যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি, ওনারা রীতিমতো আমাকে ফোন করে মানে গরম সুরেই কথা বলতেন যে জানেন আমার রিপোর্টে আমি 15 দিয়ে আসছি, আপনি সেখানে 6 বলছেন। আগে রেটটা বলে দিত কত হবে, তারপর ব্যাক ক্যালকুলেশন করে ঠিক করা হতো। একজন সচিব যখন এমন চাপের মুখোমুখি হন, তখন সহজেই অনুমান করা যায় পরিসংখ্যান নিয়ে কী ধরনের কারসাজি হতে পারে। এই সংখ্যাগুলো শুধু গ্রাফিক্সে নয়, প্রতিফলিত হয় নীতি নির্ধারণ, বাজেট বরাদ্দ আর উন্নয়ন প্রকল্পেও। গত সরকারের সময় বিভিন্ন সময় যে উন্নয়নের গল্প পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে, তাতে রাষ্ট্রের কী ক্ষতি হয়েছে জানাবো একটা ছোট্ট বিরতির পর। 2024 সালের 5 আগস্ট দীর্ঘ 16 বছরের শাসনের ইতি টেনে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ। বর্তমানে দেশের হাল ধরেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও নতুন করে সাজানোর কাজ চলছে পুরোদমে। শুরু হয়েছে গত 1.5 যুগের অর্থনৈতিক অনিয়ম আর দুর্নীতির তদন্ত। এখন তুলে ধরব পরিসংখ্যান ব্যুরোর সেই সব তথ্য যা এতদিন ছিল আড়ালে আবডালে।
বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর পর পর হয় জনশুমারি। 2011 সালের পর পরবর্তী সময় ছিল 2021, কিন্তু করোনা মহামারীর কারণে 1 বছর পিছিয়ে যায় সেই কাজ। অবশেষে 2022 সালের 15 জুন অর্থাৎ ঠিক বর্ষার দিনে শুরু হয় জনশুমারি। বৃষ্টির মৌসুমে শুমারি এটা বাংলাদেশের ইতিহাসে একেবারেই ব্যতিক্রম ঘটনা। সময় ও বাস্তবতা দুটোই তখন প্রশ্ন তোলে পদ্ধতি ও পরিকল্পনা নিয়ে। বাংলাদেশের জনসংখ্যা আসলে কত? 16,98,28,911 জন। আসলেই কি তাই? এই হিসাব বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ আদমশুমারিতে। যদিও এ নিয়ে নানা বিতর্ক হয়েছে বিভিন্ন সময়। আসল তথ্য কি, কিংবা কী ধরনের ঘাটতি রয়েছে, আমরা জানতে চাই বিশেষজ্ঞদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম টিম 360 ডিগ্রির সামনে তুলে ধরলেন 2022 সালের জনশুমারির দুর্বলতার দিকগুলো। পোস্ট ইনিউমারেশন চেক, যেটাকে আমরা শুমারি উত্তর যাচাই বলি, সেই যাচাইটি যে 3 মাসের মধ্যে করতে হয় সেটি সঠিক সময়ে করা যায়নি। পাশাপাশি দেখতে পেয়েছি যারা উপাত্ত সংগ্রহকারী যারা রয়েছে তাদের প্রশিক্ষণে এক ধরনের ঘাটতি হয়তোবা রয়েছিল, যার জন্য দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী জনগোষ্ঠী, পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং যারা বিদেশি নাগরিক যারা রয়েছে তাদের অন্তর্ভুক্তিতে এখানে প্রশ্নর অবতারণা তৈরি হয়েছে। এবং পাশাপাশি বলবো যে সময়কালে এই শুমারিটি সংগঠিত হচ্ছে সেটিও নির্বাচনটি সঠিক সময় হয়নি বলে আমি মনে করছি। জনসংখ্যার প্রকৃত চিত্র তুলে ধরার ক্ষেত্রে শুমারি ব্যর্থ হয়েছে বলে জানালেন দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করা আদিবাসী ফোরামের নেতা সঞ্জীব দ্রোম। দুঃখের সঙ্গে দেখলাম যে অনেক আদিবাসীর সংখ্যা 10 বছরে না বেড়ে কমে গেল। যেমন আমি গারো জনসংখ্যা ছিল 2011 সালে 84,565 জন, 22 সালে এটা হলো 76,846 জন, 9,000 কমে গেল 10 বছরে। আপনি আদিবাসী মানুষের উন্নয়ন করবেন, তাদের অধিকার দিবেন, তাদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে পরিকল্পনা করবেন, কিন্তু তাদের সঠিক জনসংখ্যা জানবেন না, এটা তো হতে পারে না। জনশুমারি দেশের মানুষের সংখ্যা নির্ধারণের সবচেয়ে বড় কাজ, কিন্তু এই কাজে যারা দায়িত্বে ছিলেন তারা কি বলছেন? আমরা হাজির হই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে, যেখানে 2022 সালের শুমারি প্রকল্পটি পরিচালিত হয়েছে। দেশে দারিদ্র্য সীমার নিচে কত মানুষ বাস করে, কিংবা বেকারত্বের হার কেমন, সব কিছুর তথ্যই মিলবে এই ভবন থেকে। কিন্তু সেই তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে কয়েক বছর ধরেই। 2022 সালের 9 মার্চ পর্যন্ত জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের পরিচালক ছিলেন কবির উদ্দিন আহমেদ। বর্তমানে তিনি পরিসংখ্যান ব্যুরোর কম্পিউটার উইং শাখার পরিচালক। অন্যদিকে শুমারি চলাকালীন পরিচালক ছিলেন অডিট উপশাখার উপসচিব দিলদার হোসেন। আমি তখন প্রস্তাব দিয়েছিলাম যে আমরা ইয়েতে করব, এটা হলো ওই মেতে অথবা সেপ্টেম্বরে। তাহলে আষাঢ়ের শুরুতে যে শুরু হলো আদমশুমারি, এটা কি আদমশুমারির জন্য মানে রং ডেট হয় না? এটা আমরা কখনই করিনি ওই সময় আমরা কখনই সেন্সাস করিনি। গতবার তো করছেন? গতবার করা হয়েছিল, কিন্তু আমার প্রস্তাব ছিল না। আমি যখন প্রস্তাব দিয়েছিলাম তখন আমি আবু অফিস থেকে আপনার প্রায় 25 বছরের আমি রেকর্ড নিয়ে এসেছিলাম। রেকর্ড নিয়ে এসে দেখিয়েছিলাম যে করা যাবে না এই সময়ে। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক দৃশ্যপট বদলে যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের শুরু। আর সেই মাসের শেষ সপ্তাহে গঠিত হয় একটি বিশেষ 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই কমিটিকে নেতৃত্ব দেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তাদের গবেষণায় উঠে আসে দেশের অর্থনৈতিক ও সামাজিক চিত্রের গভীর বিশ্লেষণ। রিপোর্ট পড়ে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে। প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির যে হার দেখানো হয়েছে
সেটাও মন গড়া। দেশকে এবং পৃথিবীকে বলা হচ্ছিল কি সুন্দর দেশ বাংলাদেশ, লাফিয়ে লাফিয়ে তার উন্নয়নে গিয়ে চলছে। গত বছরের 1 ডিসেম্বর জমা দেওয়া ওই শ্বেতপত্রে উঠে এসেছে 16 বছরের পরিসংখ্যানগত দুর্নীতির কাহিনী, যার প্রভাব দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। যে আমি কি সরকারের পক্ষে কথা বলবো নাকি। গত 18 জানুয়ারি শ্বেতপত্র নিয়ে জমজমাট আলোচনা হয়। সংবাদ শিরোনামে উঠে আসে এই দীর্ঘদিনের গোপন দুর্নীতির ছাপ, যা এতদিন অজানা ছিল। আপনারা বাজেট তৈরি করছেন, আপনারা কিন্তু প্রতি ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স দেখে হচ্ছে জাজ করছেন, বাট এই স্ট্যাটিস্টিক্সের সাথে আসলে গ্রাউন্ড রিয়েলিটির আমি খুব কম মিল পাই। ডক্টর তৌফিকুল ইসলাম খান, সিপিডির জ্যেষ্ঠ গবেষক, অর্থনৈতিক দুরবস্থার শ্বেতপত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় উপাত্ত ব্যবস্থা উন্নয়ন বয়ানের খলনায়ক এর দায়িত্বে ছিলেন। এখানে উঠে এসেছে কিভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সহ বিভিন্ন সরকারি দপ্তরের পরিসংখ্যান নিয়ে কারসাজি চলে, যার মাধ্যমে বিকৃত হয় দেশের প্রকৃত অর্থনৈতিক চিত্র। এক হিসাবের পরিবর্তনের কারণে আমরা এক রাতের ভিতরে কিন্তু আমাদের প্রায় বড় অঙ্কের যে এক্সপোর্ট কমে গেল। সেইটার কারণে কিন্তু আমার যে জিডিপির হিসাব এবং আমার সার্বিকভাবে আমার যে আয় ব্যয়ের হিসাব আছে, বৈদেশিক লেনদেন, এইগুলোর ভিতরেও কিন্তু পরিবর্তনের প্রয়োজন রয়ে যাচ্ছে। এবং আপনি যদি ঠিকভাবে চিন্তা করেন তাহলে সবচাইতে বড় সমস্যা কিন্তু এখন দেখবেন যে আপনি এটা প্রকাশ পাচ্ছে। এই যে গত 10 মাসে এই সরকার আসার পরে যে আপনারা দেখবেন যে বিপুল আকারের যে ব্যাংকের আপনার ডিফল্ট লোন বাড়ছে, যেটা অনাদায়ী ঋণ হবে আর কি, বা খারাপ ঋণ হবে, সেই খারাপ ঋণের পরিমাণ যে হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে, এটা কারণে এখন এটাকে প্রকৃত যে মেথোডোলজি, সেই মেথোডোলজিতে হিসাব করা হচ্ছে। এটাকে একটা ভুল মেথোডোলজি দিয়ে এটাকে লুকিয়ে এটাকে ছোট করে দেখানো হতো। যেমন 2017 সালে আমরা দেখিয়েছি যে যেই তথ্যের ভিত্তিতে জিডিপির প্রবৃদ্ধির হিসাব করা হয়েছে, সেখানে চামড়াজাত যেই আমাদের সেক্টর আছে, সেই চামড়া সেক্টরের ক্ষেত্রে 50% প্রবৃদ্ধি দেখা হয়েছে। মানে একটা বছরেই প্রায় 1.5 গুণ হয়ে গেছে তার উৎপাদন। কিন্তু সেই একই অর্থ বছরে কিন্তু আমার রপ্তানি কিন্তু 16% নেমে গেছিল। পরের বছর আবার এই প্রবৃদ্ধিকে দেখানোর জন্য আরেকবার 50%-এর উপরে এটা একটা প্রবৃদ্ধি হয়েছে খাতের উৎপাদন, এবং সেই সময় 20% আমাদের এক্সপোর্ট কমে গেছে। তো আমার এইটা তো সামঞ্জস্যপূর্ণ থাকছে না। আমার যেই রপ্তানির হিসাব এবং আমার উৎপাদনের হিসাব, এটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকছে না। দেশের বরেণ্য অর্থনীতিবিদ, সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন ওই শ্বেতপত্র দলের প্রধান। টিম 360 ডিগ্রির সঙ্গে তার মুখোমুখি আলাপকালে তুলে ধরলেন 16 বছরের উন্নয়নের নামে লুটপাটের তথ্য। আমাদের শ্বেতপত্রের ভিতর দিয়ে আমরা সেই প্রক্রিয়াগুলোকেই তুলে ধরেছি এবং কেন এটা হলো সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যেটাকে আমরা বলেছি যে এক ধরনের চোরতন্ত্র বা লুটপাটতন্ত্রের সৃষ্টি হয়েছিল, যেখানে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলারা একটি ক্ষীণ গোষ্ঠী, একটি ক্ষুদ্র গোষ্ঠী যোগসাজশের মাধ্যমে প্রতিযোগিতার ব্যতিরেকে সরকারি সম্পদ, জনগণের সম্পদকে তছরূফ করেছে এবং অনেক ক্ষেত্রেই সেটা দেশের বাইরে নিয়ে গেছে। সেই তথ্যগুলি আমাদের এইখানে উঠে এসেছে। ডক্টর দেবপ্রিয় আরও জানালেন কিভাবে তথ্য কারসাজির বিরুদ্ধে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে, যাতে দেশের অর্থনীতি সঠিক পথে এগোতে পারে। সমাধানটা হলো যে একটি স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন করা। যে স্বাধীন পরিসংখ্যান কমিশন যে আর 10টা কমিশনের মতো সরকারের কাছে দায়বদ্ধ থাকবে না, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। অর্থাৎ তারা সংসদে তাদের তথ্য উপাত্তের মূল্যায়নটি উত্থাপন করবেন, তারা রাষ্ট্রপতির কাছে বাৎসরিকভাবে আপনার প্রতিবেদন দেবেন এবং এটা দেখাশোনা করার জন্য একটি আপনার বিশেষজ্ঞ কমিটি থাকবে এবং এটা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে, রাজনৈতিক প্রভাবের বাইরে রাখতে হবে। সাবেক সরকারের সময় যেসব পরিসংখ্যানগত কারসাজির ঘটনা সামনে এসেছে, তার প্রভাব শুধুমাত্র দেশে সীমাবদ্ধ নয়, এটি দেশের বিনিয়োগ পরিমণ্ডলে কী প্রভাব ফেলতে পারে। ইনভেস্টরদের কিন্তু কনফিডেন্স কমে যায়। এটি নিয়ে আমরা কথা বলেছি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সঙ্গে।
তিনি দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিয়েছেন। ধরেন একটা নতুন বিজনেস নিয়ে পার্সু করছে বা একটা ইনভেস্টমেন্ট নিয়ে পার্সু করছে, তখন যখন এইগুলো মানে বাইরে চলে যায় খবরগুলো যে বাংলাদেশ থেকে এরকম জিডিপি বাড়িয়ে দেখানো হয়েছে, বাংলাদেশের রিজার্ভ ঠিকমতো মানে ফ্লারিশ হয় নাই, এটা বাড়িয়ে বলা হয়েছে, বা ধরেন এফডিআই যেটা বলা হচ্ছে সেটা আসলে ঠিক না, এগুলো যখন আপনার খবরগুলো যায় তখন হয় কি ওই নতুন ইনভেস্টমেন্টটাকে পার্সু করা যায় না, মানে রিইনভেস্টমেন্টের জন্য। আমি শুধু নতুন যা আনার কথা বলছি না, যারা আনে তারা তো সে কী হয়ে যায়, কিন্তু যারা তো অলরেডি আছে তাদের সিইওরাও কিন্তু প্রবলেম ফেস করে এইসব কারণে। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। শুধু তাই নয়, পরিসংখ্যানের কারসাজি, ভুল তথ্য আর রাজনৈতিক স্বার্থে বিকৃত উপস্থাপনা বাংলাদেশের ওপর বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছে। কে বা কারা চালিয়েছে প্রতারণামূলক পরিসংখ্যানের রাজনীতি, জানাবো সবকিছু। আরও একটা ছোট্ট বিরতি নিচ্ছে। বাংলাদেশে জরিপ, জনশুমারি বা অর্থনৈতিক যে কোনো পরিসংখ্যান নির্ভর করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সংক্ষেপে বিবিএস এর উপর। কিন্তু রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রস্তুতকারী এই সংস্থাটিকে ঘিরেও দুর্নীতি, পক্ষপাত এবং রাজনৈতিক আনুগত্যের অভিযোগ একাধিকবার উঠেছে। এমনকি সরকার পরিবর্তনের পরেও আওয়ামী সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে বসে আছেন রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ সংস্থার গুরুত্বপূর্ণ পদে। সালের একতরফা নির্বাচনের পর পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পান আহম মোস্তফা কামাল। অনুসন্ধান বলছে, উন্নয়নের গল্প সাজাতে খণ্ডিত সূচক আর বেছে বেছে পরিসংখ্যান ব্যবহার শুরু হয় ঠিক এই সময় থেকেই। পরিসংখ্যানের নামে শুরু হয় সংখ্যার কারসাজি, যার ভিত্তিতে নির্মিত হয় বিভ্রান্তিকর উন্নয়নের আখ্যান। এর আগেও আমরা দুদফা এসেছিলাম পরিসংখ্যান তথ্য বিভাগের যিনি সচিব তার সাক্ষাৎকারের জন্য, তবে তিনি সময় দেননি। আজও আমরা যেতে চাই অনেকগুলো বিষয় নিয়ে তার কাছ থেকে জানতে। এখান থেকে প্রতিনিয়ত তৈরি হয় দেশের জনশুমারি, জিডিপি, দারিদ্র্যের হার বা শ্রমবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। তবে ভেতরে কান পাতলে শোনা যায় শুধু পরিসংখ্যান নয়, এখানে জমে আছে দুর্নীতি আর রাজনৈতিক হস্তক্ষেপের এক দীর্ঘ কাহিনী। কিন্তু এসব অনিয়ম নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও নারাজ কর্মকর্তারা। যেখানে থাকার কথা নিরপেক্ষ তথ্যভিত্তিক পরিসংখ্যান, সেখানে এখন ভর করেছে আমলাতন্ত্রের ভূত। একটি সংস্থা যার কাজ তথ্য উপাত্ত দিয়ে রাষ্ট্রকে পথ দেখানো, সেই পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এসআইডিতে চোখ বোলাতেই ভেসে ওঠে চমকে দেওয়ার মতো ছবি। একজন সচিবের নেতৃত্বে জনবল থাকার কথা অতিরিক্ত সচিব, 2 জন যুগ্ম ও 4 জন উপসচিব, অথচ সেখানে এই মুহূর্তে আছেন 3 জন অতিরিক্ত সচিব, 8 জন যুগ্ম সচিব ও 13 জন উপসচিব। সরকার বদলের পরেও বদলায়নি পরিসংখ্যান ব্যবস্থাপনার সংস্কৃতি। টিম 360 ডিগ্রি নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখতে পায় 2024 সালের 5 আগস্ট থেকে চলতি সপ্তাহ পর্যন্ত 50 বার বিদেশ সফর করেছেন পরিসংখ্যান ব্যুরো ও বিভাগ, বিবিএস ও এসআইডির কর্মকর্তা কর্মচারীরা। এর মধ্যে বিদেশ ভ্রমণের কয়েকটি নথি পর্যালোচনা করে দেখা যায় বিবিএস কর্মকর্তাদের সাথে এসআইডির কর্মকর্তারাও নিয়মিত যাচ্ছেন পরিসংখ্যান বিষয়ক এসব প্রশিক্ষণে। গত 6 থেকে 12 এপ্রিল কোরিয়াতে যান 5 জন, যার মধ্যে ছিলেন এসআইডি ও বিবিএসের 2 জন করে কর্মকর্তা, পাশাপাশি বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবও।
কোরিয়ায় পরিসংখ্যান উন্নয়ন প্রশিক্ষণ শুনতে যতটা গম্ভীর, বাস্তবে ততটাই প্রশ্নবিদ্ধ। ওই প্রশিক্ষণে যাওয়া অতিরিক্ত সচিব মইনুল হক আনসারীর কাছে টিম 360 ডিগ্রি, যদিও ক্যামেরার সামনে কথা বলতে চান না তিনি। উত্তর দেওয়ার যোগ্যতা আমার আছে কিনা এটা তো আমার একটা বিষয় আছে না, মন্ত্রণালয়ের তো মুখপাত্র আমি না। কি শিখলেন যে শেয়ার করতেন আমরা একটু বুঝতাম। আপনার প্রশ্নটা ভ্যালিড, উত্তরটা দেওয়ার ব্যবস্থা করতেছি। একই সফরের টিমমেট আরেক যুগ্ম সচিব মীর হোসেনের সাথে আমাদের পাঠানো হয় আরেক কর্মকর্তার রুমে। অ্যাডভাইজারের পিএস আসলে কি পলিসি লেভেলেরই না ভাই, বা ম্যানেজমেন্ট আমার উনি তো ব্রিফ করবে অ্যাডভাইজার মহোদয়কে যে আমিও ওদের সাথে আমরা কি কন্ট্যাক্ট করতে যাচ্ছি, আমাদের গভর্নমেন্টে তো অবহিত করবে উনি। যদিও প্রকল্প সমন্বয়কারী কবির উদ্দিন আহমেদ অকপটে স্বীকার করলেন, এই প্রতিষ্ঠানে বিদেশ সফরের অলিখিত নিয়ম আছে, যেখানেই সফর হোক এসআইডির কর্মকর্তাদেরও রাখতে হবে সমান হারে। আপনি বিবিএসের সকল ট্যুরের ক্ষেত্রে আপনি পাবেন এটা, ফরেন ট্যুরের ক্ষেত্রে এটা আপনি পাবেন। কি পাবেন? যে এসআইডির লোকও যাবে, বিবিএসের লোক যাবে, এখান থেকে একজন গেলে ওখান থেকে একজন যাবে, ওখান থেকে একজন গেলে এখান থেকে একজন যাবে। কেন ওনারা যায়? এই ডিফেন্স ওনারা ভালো দিতে পারবেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দেবদুলাল ভট্টাচার্য তিনি গত 21 থেকে 25 এপ্রিল কোরিয়াতে একটি ট্রেনিংয়ে যান, যে ট্রেনিংয়ের বিষয় ছিল বিগ ডাটা অ্যান্ড ডাটা সায়েন্স ফর জেন্ডার স্ট্যাটিস্টিক্স ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। তো তিনি যুগ্ম সচিব পদে আছেন, আমরা তার কাছে জানতে চাই যে যে ট্রেনিংয়ে তিনি গিয়েছিলেন, এই ট্রেনিংয়ে আসলে তিনি কী শিখলেন। কোরিয়াতে রিজিওনাল ট্রেনিং অন বিগ ডাটা অ্যান্ড ডাটা সায়েন্স ফর জেন্ডার স্ট্যাটিস্টিক্স ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এখানে মূলত কী বিষয়ে আলোচনা হয়েছে বলতে পারতে হবে, আমাকে একটু অনুমতি নিয়ে নিতে হবে। কথা বলতে পারেন, সমস্যা নেই। আপনি সামারি আমাদের বলতে পারবেন যে কী কী বিষয় ওখানে হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, সামারি বলতে হবে। আমাদের এখানে এসে একটা প্রেজেন্টেশন দিতে হবে, প্রেজেন্টেশনটা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের ওই অফিসে এসে আমাদের ওই পরিদর্শনের উপর একটা প্রতিবেদন সাবমিট করতে হয়। কোরিয়ার কর্মশালায় এর আগে অতিরিক্ত সচিব গেছেন, সেখানে আগামী 13 থেকে 19 জুলাই সচিব আলে আক্তারের সাথেও আরও যাচ্ছেন এক অতিরিক্ত সচিব সহ 5 জন। বিবিএসের টাকায় আমলাদের বিদেশ ভ্রমণ নিয়ে টিম 360 ডিগ্রি কথা বলতে চায় পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব আলে আক্তারের সাথে। ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি কথা বলতে চাননি। রাজনৈতিক ফায়দা অর্জন কিন্তু কখনোই এককভাবে হয় না। রাজনৈতিক শক্তির সাথে আমলাতান্ত্রিক শক্তির একটা যোগসাজশের মাধ্যমে সেটা হয়। আপনি এই ডেটা ম্যানিপুলেশন যে চিত্রটা তুলে ধরছেন, এখানে অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে এখানে রাজনীতি এবং আমলাতন্ত্রের একটা প্রচণ্ড যোগসাজশ ছিল, সেটারই প্রতিফলন ঘটেছে এবং এর মাধ্যমে কিন্তু ডেটা বা তথ্য উপাত্ত পেশাদারিত্ব হারিয়েছে, এটা রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে সাবেক পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামালের নির্দেশে নির্বাচিত সূচক বানানোর কাজটি তদারক করতেন বিবিএসের একাধিক কর্মকর্তা। এই তালিকায় সবার আগে নাম আসে যুগ্ম সচিব দীপঙ্কর রায়, পরিচালক কবির উদ্দিন এবং সাবেক পরিচালক আবুল কালাম আজাদের। অভিযোগ আছে তাদের হাত ধরেই পছন্দমতো পরিসংখ্যান তৈরি করতেন লোটাস কামাল। এই অভিযোগ নিয়ে আমরা মুখোমুখি হই তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপঙ্কর রায়ের। না, এটা হচ্ছে বিভিন্নভাবে তো আপনার অভিযোগ করতে পারেন যদি আপনি টেকনিক্যাল কাজে ইনভলভ থাকেন, কিন্তু এটার তো একটা পদ্ধতিগত চ্যানেলাইজ করতে হয় আপনাকে। আপনার একটা জিনিস তৈরি করার পর এটা একটা টেকনিক্যাল কমিটিতে পাস করাইতে হয়, আপনার এটা ডিরেক্টরের মাধ্যমে ফাইল যাবে ডিজি মহোদয়ের কাছে, ডিজি মহোদয় এসআইডিকে দিবে, তারপরে এটা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হবে। তো আমার মনে হয় না এরকম কোনো বিষয়ের সাথে আমি ওইভাবে ইনভলভ ছিলাম। অন্যদিকে অভিযুক্ত আরেক কর্মকর্তা কবির উদ্দিন সব কিছুকে দেখছেন ষড়যন্ত্র হিসেবে। লোটাস কামাল বা ওই দপ্তরের সাথে আপনি ওখানে যোগাযোগ করবেন, ওখানে কারা যেত, কারা কথা বলছে, কারা। আমি বিবিএসে আজকে 26 বছর, আমার ওখানে 2 থেকে 3 বারের বাইরে যাওয়া হয়নি। আর ব্যক্তি কবির হিসাবে আমার সাথে আমি কখনই ওখানে যেতাম না।
কারণ আমার কোনো প্রয়োজন মনে করিনি। সাবেক সরকারের সময় তথ্য কারসাজির আরও অভিযোগ নিয়ে আমরা আবারও যাই সচিবের দপ্তরে। ঘণ্টাখানেক অপেক্ষার পর জানানো হয় তিনি গলা ব্যথায় ভুগছেন, তাই ক্যামেরার সামনে কথা বলবেন না। কিন্তু চমক আসে এরপরেই। সেদিনই বিকেলে সেই সচিব উপস্থিত ছিলেন বিবিএস মিলনায়তনের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ শীর্ষক এক জরিপ প্রকাশ অনুষ্ঠানে। পরিসংখ্যানগত নানা অনিয়ম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নানান বিষয় নিয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম এখানকার যিনি সচিব আছেন আলে আক্তারের কাছে। আজ দুপুরেও তিনি তার পিএসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তিনি গলা ব্যথায় আক্রান্ত, তার গলা ব্যথার কারণে তিনি কথা বলতে পারবেন না। তবে ঠিক ঘণ্টাখানেকের মধ্যেই তিনি একটি অনুষ্ঠানে কথা বলছেন এবং এখানে নানান ধরনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। যদিও যমুনার 360 ডিগ্রিকে তিনি এখন পর্যন্ত কোনো সময় দেননি এবং বলা হচ্ছে সামনে হয়তোবা তিনি জানাবেন কবে তিনি সময় দিতে পারবেন। বিবিএসের তথ্যের মান উন্নয়ন ও স্বচ্ছতা আনতে সম্প্রতি 8 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করেছে সরকার, যার নেতৃত্বে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর। পরিসংখ্যান ব্যবহারকারী দেশি বিদেশি অংশীজনদের সাথে ধারাবাহিকভাবে বৈঠকও করছে সেই টাস্ক ফোর্স। স্বচ্ছতা নিশ্চিতে কি কি বিষয়ে জোর দেবে এই কমিটি? রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়গুলো, এগুলো আমরা ঠিক বোঝার চেষ্টা করছি। রাজনৈতিক হস্তক্ষেপ বলতে কি বোঝায়, কিভাবে এটা কার্যকর হয়। অনেক সময় হচ্ছে যে পরিসংখ্যানটা হয়তো প্রয়োজন এই মুহূর্তে অত নয়, কিন্তু ওটার উপরেই একটা নির্দেশের মাধ্যমে একটা সার্ভে করিয়ে নেওয়া হলো। সো আমরা ওটাও বোঝার চেষ্টা করছি যে যাতে করে আমরা যে পরামর্শগুলো দিব, এবং এটা আমরা সবাই নিবিড়ভাবে আলোচনা করেই করছি, সেগুলো যেন অ্যাকশনেবল হয়। প্রশ্ন হচ্ছে এই ভাঙনের দায় কে নেবে, আর প্রতিকারে বর্তমান সরকারও বা কি করছে? এই প্রশ্ন নিয়ে আমরা হাজির বর্তমান সরকারের পরিকল্পনা উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সামনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যেই গঠন, এটাতে তো অনেক ত্রুটি আছে। তারা যেই পরিমাপটা করে সেটা আর সরকারের কাউকে দেখাতে হবে না, মন্ত্রীকেও দেখাতে হবে না, কাউকেই দেখাতে হবে না। তারা সম্পূর্ণ স্বাধীন। তাদের এই জিডিপির প্রবৃদ্ধি কত মূল্যস্ফীতি হয়েছে এগুলো প্রকাশ করতে পারবে। স্বাধীন একটি কমিশন গঠনে কাজ চলছে বলেও জানান এই অর্থনীতিবিদ। বিবিএসের স্বাধীনতা, স্বকীয়তা, পরিসংখ্যানের যাতে রাজনৈতিক হস্তক্ষেপ না হয় এবং এটা যাতে জনসাধারণের জনসমক্ষে এবং বিশেষজ্ঞদের কাছে সহজলভ্য হয়, তার জন্য যতদূর করা সম্ভব এই সময়ের মধ্যে একটা অধ্যাদেশ তৈরি করে, কিছু নীতিমালা তো তৈরি হচ্ছেই, একটা অধ্যাদেশও করে যেতে চাই। আমরা তার কাছে জানতে চাই তার একান্ত সচিব কিভাবে গেলেন পরিসংখ্যানে প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়ায়, যেখানে নিজেই স্বীকার করলেন বিষয়টি আগে তিনি জানতেন না। একদমই যাওয়া উচিত না। আমার হাত দিয়ে যদি সই হয়ে থাকে তাহলে আমি লক্ষ্য করিনি। এই তোমাকে নিয়ে একটা কথা হচ্ছিল, আপনি ওই ট্যুরে গিয়ে আসলে পরিসংখ্যানের কি কাজে আসছে? না, পরিসংখ্যানের আমাদের পরিসংখ্যান মিনিস্ট্রি তো আছে বা বিবিএস আছে। এখন আসলে আমাদের পরিসংখ্যানের দুর্বলতাগুলো কি, তারা কেন পরিসংখ্যান এত বেশি উন্নত, সেই বিষয়গুলো তো ক্লোজলি দেখা গেছে। পরিসংখ্যানের এই ঘোলাটে জলে স্বচ্ছতার দাবি তুলছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। যে আন্তর্জাতিক বিশ্বের যাদের কথা বলছি আমরা, তারাও যে এটা সহায়ক ভূমিকা পালন করে না সেটা কিন্তু বলার মতো সুযোগ অন্তত আমি দেখি না। কারণ তাদের কাছেও কিন্তু পর্যাপ্ত তথ্য ছিল, পর্যাপ্ত কোয়েশ্চেন ছিল। সেই কোয়েশ্চেন বা তথ্য তারা কিন্তু যথাসময়ে তুলে ধরে নেই। এক ধরনের উভয় পক্ষের মধ্যে একটা স্বার্থের সংশ্লেষ তৈরি হয়ে গেছিলো, একটা কলিউশন, যোগসাজশ তৈরি হয়ে গেছিলো। এবং সেখানে তার অন্যতম কারণটা হচ্ছে যে এই যে তথ্য নিয়ে যে খেলাটা হয়, এটার কিন্তু কর্ণধার হচ্ছে আমলাতন্ত্র, বাংলাদেশি আমলাতন্ত্র, বিদেশি আন্তর্জাতিক এই সমস্ত সংস্থাগুলোর আমলাতন্ত্র। একদিকে শুদ্ধির প্রতিশ্রুতি, অন্যদিকে পুরনোদের দাপট।
এই দ্বৈত বাস্তবতায় প্রশ্ন উঠেছে, আসলেই কি বদলাবে পরিসংখ্যান ব্যুরোর চেহারা, নাকি উন্নয়নের অঙ্ক সাজিয়ে আগের মতোই জনগণকে ধোঁকা দেওয়া হবে? পরিকল্পনার ভিত্তি যখন মিথ্যা, তখন উন্নয়নের ভবিষ্যৎ কতটা টেকসই? প্রশ্ন থেকেই যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট এমন অনেক অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।